य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। जय मां। ओम स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। জয় মা। সবাইকে নিমন্ত্রণ করার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ। এখানে এসে আমি খুবই খুবই আনন্দিত এবং খুবই আমার প্রিয় টপিক, সেই টপিক নিয়ে আজকে বলতে যাচ্ছি। তো আজকে এটা আমাদের প্রথম সেশন, ঠিক আছে? তো প্রথম সেশন আরম্ভ করার সময় আমার মনে হয় একটা ফাউন্ডেশনাল ওয়ার্ক দরকার। আগে একটা জিনিস, বেসিক জিনিস কিছু হার্টের বিষয়ে বোঝার দরকার, তারপরে আমরা এগুলো ভালো হয়। তা সবাদের জন্য আমি একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করেছি। প্রেজেন্টেশনটা আমি শেয়ার করব স্ক্রিনে, আপনারা সবাই স্ক্রিনটা দেখবেন। আমার নাম অনুপম হালদার। আমি আপাতত সেকেন্ড ইয়ার ডিএম কার্ডিওলজি করছি। আর 1 বছরে শেষ হবে। তার আনসার ফর্মে রাখবো, ঠিক আছে? আমি পুরোপুরি 1 ঘন্টা বলবো না, পুরোপুরি 15 মিনিট বলবো না। আমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন। অ্যানাটমি, হার্টের অ্যানাটমির বিষয়ে আপনাদের কতটুকু জানা আছে একটু বলবেন? কি জানেন অ্যানাটমির বিষয়ে? কেউ যদি ভলেন্টিয়ার বলতে চান। এই ডায়াগ্রামটাকে কেউ দেখেছেন আপনারা? হ্যাঁ দাদা, পড়াশোনার ক্ষেত্রে দেখেছি, ক্লাস 10 পর্যন্ত বা যে এতে যে স্ট্যান্ডার্ডে হয়। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। তো ডান দিকের ডায়াগ্রামটা দেখবেন। ডান দিকের ডায়াগ্রামে একটা হচ্ছে ব্লু চেম্বার, একটা হচ্ছে রেড চেম্বার। ব্লু চেম্বারে এরকম এরকম ব্লাড আসে যাতে অক্সিজেন নেই, আর রেড চেম্বারে এই ব্লাড গুলো থাকে যাতে অক্সিজেন রিচ ব্লাড, ঠিক আছে? তো 4টে চেম্বার থাকে হিউম্যান হার্টের, 4টে চেম্বার। ডান দিকের ওপরের চেম্বারটাকে বলা হয় ডান আলিন্দ, আর ডান দিকের নিচের চেম্বারটাকে বলা হয় ডান নিলয়। ইংলিশে বলা হয় এট্রিয়াম, রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম। আর বাঁ দিকেও সেম জিনিস, বাম আলিন্দ আর বাম নিলয়। লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তো কাজ কি হচ্ছে, ডান দিকের হার্টের যে কাজটা সেটা হচ্ছে যে সারা বডির থেকে রক্ত ওটা নেয়। যে রক্তটার মধ্যে অক্সিজেন নেই সব রক্তগুলো ডান দিকে ঢোকে। ডান দিকে ঢোকে এই পাইপ থেকে বেরোয়। এই পাইপটার নাম হচ্ছে ফুসফুসিয়া ধমনী, বা ইংলিশে বলা হয় পালমোনারি আর্টারি। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা অক্সিজেন নেই, সেটা ডান দিকে ঢুকে যায় লাংসের দিকে। লাংস থেকে ওটা অক্সিজেন ওর মধ্যে ঢোকে, ব্লাডের মধ্যে ঢুকে তারপরে আসে বাঁদিকে। বাঁদিকে ঢোকে এই দিক থেকে, বাম আলিন্দর মধ্যে ঢোকে। ঢুকে তারপরে এই ভ্যালভ আছে, এই ভ্যালভের থ্রু দিয়ে ক্রস করে বাম নিলয় ঢোকে। বাম নিলয় থেকে বেরোয় এওর্টা বা মহাধমনী। এটা সব থেকে বড় ব্লাড ভেসেল আমাদের বডিতে। এই এওর্টার মধ্যে ঢুকে এবার সারা বডিতে ছড়িয়ে যায় অক্সিজেনেটেড ব্লাড। তো বেসিক স্ট্রাকচার বোঝানোর জন্য আপনাকে এইটুকু জানাচ্ছি যে ফার্স্ট আপনি যদি দেখবেন একটা হার্টে কি কি জিনিস থাকে। একটা হচ্ছে মাসল, মাংসপেশি, ঠিক আছে? তো এই যে মোটা যে জিনিসটা দেখছেন, এগুলো সব হচ্ছে মাসল। এগুলো হার্টের মাসল। সারা জীবন যখন থেকে জীবন আরম্ভ হয় জীবন শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি এটা বিট করতে থাকে। একটা সেকেন্ড এরকম হয় না যে বিট করে না। খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাসল। দ্বিতীয় কি দেখতে পাচ্ছেন, আর্টারি। বিভিন্ন আর্টারি এখানে দেখতে পাচ্ছেন, কিছু ভেন ঢুকছে, কিছু আর্টারি বেরোচ্ছে। তারপরে হার্টের ওপরেও যদি বাঁদিকের ছবিটা দেখবেন, হার্টের ওপরেও কিন্তু অনেকগুলো ধমনী ঘোরে। এই ধমনীগুলোর কাজ হচ্ছে আগেন তোমার যত অক্সিজেন রিচ ব্লাড আছে সেই ব্লাডটাকে হার্ট মাসেলে প্রোভাইড করা। তো এদেরকে বলা হয় কোরোনারি আর্টারি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা জানা ভীষণ দরকার। তো হার্টের একটা মেইন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে মাসল। আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে যে ব্লাড সাপ্লাই, যেটা হচ্ছে যে দিক দিয়ে ব্লাড আসছে, সেটা হচ্ছে আর্টারি। আচ্ছা, তৃতীয় কম্পোনেন্ট কি? আপনি যদি দেখবেন ডান দিকের ডায়াগ্রামে, এগুলোকে ভ্যালভ বলে। ভ্যালভ ভ্যালভ সামান্য ইঞ্জিনেও ইউজ হয়, সব ইঞ্জিনেও ভ্যালভ থাকে। ভ্যালভের কাজ কি না, ফ্লুইডটাকে একটা ডিরেকশনে ফ্লো করতে অ্যালাউ করা, ঠিক আছে? তা আপনি দেখবেন যে রক্তের প্রবাহটা যাতে এক ডিরেকশনে হয় সেই জন্য এই ভ্যালভগুলো থাকে। তো ডান আলিন্দর থেকে ডান নিলয় যখন ব্লাডটা ফ্লো করে, এই ভ্যালভটাকে বলা হয় ট্রাইকাসপিড ভ্যালভ, আর এই ভ্যালভটাকে বলা হয় মাইট্রাল ভ্যালভ। সোজা কথায় বলতে গেলে ভ্যালভের কাজ হচ্ছে একদিকে ব্লাড ফ্লো অ্যালাউ করা আর একদিকে ব্লাড ফ্লো প্রিভেন্ট করা,
ঠিক আছে? তো এইটা হয়ে গেল তৃতীয় কম্পোনেন্ট। তৃতীয় কম্পোনেন্ট হচ্ছে ভালভ। আচ্ছা, চতুর্থ কম্পোনেন্ট কি থাকে? চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে ইলেকট্রিসিটি। তো বুঝবেন হার্ট এরকম একটা অর্গান যাতে দু রকমের মেজর জিনিস আছে। একটা হচ্ছে ব্লাড সাপ্লাই করার জন্য প্লাম্বিং, আর একটা ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য ইলেকট্রিক্যাল ওয়্যারিং। ঠিক আছে? যেরকম একটা মেশিন থাকে, মেশিনের যেরকম প্লাম্বিং দরকার লাগে আর ওয়্যারিং দরকার লাগে, হার্টের সেম জিনিস। তোর প্লাম্বিং হচ্ছে এই বড় বড় শিরা ধমনী যেগুলো উপরে আছে হার্টের উপরে বা হার্টের থেকে যেগুলো বেরোচ্ছে, এবং ইলেকট্রিক্যাল সাপ্লাই হচ্ছে যেই দিক দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে মাসলটাকে কন্ট্রাক্ট করায়, সেটা হচ্ছে ফোর্থ ক্যাটাগরি। আচ্ছা, ফিফথ ক্যাটাগরি হার্টের কি আছে না, হার্টের ওপরে একটা দেখবেন বাঁদিকের এই ডায়াগ্রামটাতে হার্টের ওপরে একটা সুন্দরভাবে একটা পরত থাকে, একে হৃদয় ঝিলি বলে বা পেরিকার্ডিয়াম বলে। তো এর কাজ হচ্ছে হার্টের ওপরে একটা সুন্দর প্রোটেক্টিভ কভারিং তৈরি করা। তো ইন সামারি আমি পাঁচটা বিষয়ে কথা বললাম। একটা হচ্ছে মাসল, হার্টের মাসল। সেকেন্ড হচ্ছে হার্টের বিভিন্ন ব্লাড ভেসেল, কিছু বড় ব্লাড ভেসেল, কিছু ছোট ব্লাড ভেসেল। ছোট ব্লাড ভেসেল গুলো মাসলস গুলোকে সাপ্লাই করে হার্টের। থার্ড জিনিস যেটা কথা বললাম সেটা হচ্ছে ভালভ। ভালভ কি করে না, একদিকে ব্লাড ফ্লো অ্যালাউ করে, আরেকদিকে ব্লাড ফ্লো প্রিভেন্ট করে। ফোর্থ কম্পোনেন্ট কি জিজ্ঞাসা করলাম? ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ইলেকট্রিসিটি যেইভাবে ফ্লো করে, দ্যাট ইজ দ্য ফোর্থ কম্পোনেন্ট। আর ফিফথ কম্পোনেন্ট হচ্ছে ওর উপরে যে পরতটা থাকে। ঠিক আছে? তো আমাদের আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে হৃদয়ের রোগ। তো আমি যে পাঁচটা কম্পোনেন্ট বললাম, পাঁচটা কম্পোনেন্টেরই কিছু না কিছু রোগ হতে থাকে, এবং সেই রোগটা পড়তে গিয়ে আমাদের প্রায় 15-20 বছর লেগে যায়। তারপরে নেক্সট স্টেপে আসছি। হৃদয় রোগ অনেক ধরনের হতে পারে। হৃৎপিণ্ডের পেশি, হৃৎপিণ্ডের ভালভ, তারপরে হৃদঝিলি বা পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত। ঠিক আছে? মুভিং অন, আজকে আমরা কেবলমাত্র ফোকাস করব হার্টের প্লাম্বিং এর বিষয়ে। প্লাম্বিং কি না, পাইপ, যেসব পাইপ দিয়ে ব্লাড সাপ্লাই হচ্ছে হার্টের মাসেলের, সেই বিষয়ে আজকে আমরা ডিসকাশন করব। সবাই বুঝতে পারছেন তো? হ্যালো, আমার একটা ফিডব্যাক দরকার। হ্যাঁ 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 হয়। ওকে, এনি কোয়েশ্চেনস মাঝখানে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, নো প্রবলেম। দ্য পয়েন্ট ইজ কি আমরা সবকিছু বুঝতে পারি, রাইট? তো একটা ভিডিও এখন দেখাবো, সেই ভিডিওটার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো যে হার্ট অ্যাটাক কিভাবে হয়। আজকে আমরা কেবলমাত্র ফোকাস করব হার্টের প্লাম্বিং এর বিষয়ে। সেই হার্টের প্লাম্বিং এ রক্ত চলাচল বা রক্ত প্রবাহ বন্ধ হলে কিভাবে হার্ট অ্যাটাক হয় এবং তার সিমটমস কি, এইগুলো আজকে আমরা ডিসকাস করব। সো আমাদের টপিক খুব লিমিটেড। ভিডিওটা দেখুন। এটা একটা 3D ভিডিও। প্রথমে হার্টটাকে দেখাচ্ছে, হার্ট বিট করছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন শিরা প্রশিরা। এইখানে আমরা চলে আসছি, কিন্তু এটা হচ্ছে হার্টের একটা ভেসেল দেখাচ্ছে, যেই ভেসেল দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে। এই যে ছোট ছোট ডট যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে রক্তের ছোট ছোট রেড ব্লাড সেল বলে। ঠিক আছে? আর এটা হচ্ছে ধমনী, বড় একটা ধমনী যেটা সাপ্লাই করছে মাসেলকে। তো এইখানে আপনি দেখতে পেলেন কি না, হঠাৎ করে আস্তে আস্তে দীর্ঘ যত বয়স হতে থাকে আমাদের চর্বি জমতে থাকে। এই মাসেলের মধ্যে চর্বি জমতে থাকে। হার্টের যে পাইপ আছে সেই পাইপে এরকম চর্বি জমতে থাকে। আচ্ছা, চর্বি জমার ফলে কি হচ্ছে, রক্তের প্রবাহটা আস্তে আস্তে একটু অবস্ট্রাকশন হচ্ছে, বন্ধ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন? যার জন্য কিনা অনেক রকমের পেন, অনেক রকমের সিমটমস হতে পারে। তো এইবার হঠাৎ করে দেখতে পেলেন যদি, যে এই জায়গাটায় কিন্তু, যেই জায়গাটায় এই একটা বড় প্লাক বলে এটাকে, এই প্লাকটা এখানে ফেটে গেল। আমি একটু পেছনে নিয়ে যাচ্ছি, এই জায়গাটা দেখুন কিভাবে প্লাগটা এই জায়গাটা কিন্তু ফেটে গেল। যেই এই জায়গাটা ফেটে গেল, তখন এই যে চর্বিটা এটা কিন্তু এক্সপোজ হয়ে যায় ব্লাড ভেসেলের সঙ্গে। যেই ব্লাড ভেসেলে এক্সপোজ হয়ে যায় চর্বিটা, তখন এটা ইনফ্লেমেশন আরম্ভ হয়ে যায়। সেই ইনফ্লেমেশনের জন্য কি হয় না, বিভিন্ন রকমের ব্লাড ভেসেল এসে ওই জায়গাটায় বসে পড়ে, যাতে করে ইনফ্লেমেশনটাকে প্রিভেন্ট করতে পারে। এটা বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম। দেখুন রেড ব্লাড সেলগুলো গিয়ে ওখানে সব আটকে যাচ্ছে। ওখানে গিয়ে আস্তে আস্তে একটা পাইপে যেরকম নোংরা জমে, আস্তে আস্তে ওরকম একটা নোংরা জমার মতন ব্যবস্থা হচ্ছে আর কি। রেড ব্লাড সেলটা কিভাবে ঢুকে আসছে, তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে পাইপে যে চর্বিটা রয়েছে সেই চর্বিতে আরবিসিস গুলো আটকিয়ে যাচ্ছে। আটকিয়ে যাওয়ার ফলে দেখছেন যে হঠাৎ করে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক হয়। ঠিক আছে?
তো যখন একটা ব্লাড ভেসেলের ডায়ামিটার 99% অক্লুড হয়ে যায়, কমপ্লিট ডিসকানেকশন অফ ব্লাড সাপ্লাই, তখন ওটাকে বলা হয় ইনফাকশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন, বা কমন রূপে আমরা বলি হার্ট অ্যাটাক। যেই হার্ট অ্যাটাক হতে আরম্ভ করে, আপনি দেখছেন তো কিভাবে মাসেলের কালারটা চেঞ্জ হচ্ছে, আশেপাশের মাসেলগুলো কিন্তু লাল, যেই জায়গাটায় হার্ট অ্যাটাক হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন হতে আরম্ভ হচ্ছে, কেন না ব্লাড সাপ্লাই কমে আসছে। তারপরে দেখছেন এই জায়গাটা আস্তে আস্তে মুভ করছে না, এটা কিন্তু মুভ করা কম হয়ে আসছে, অন্য সাইড গুলো যেভাবে মুভ করছে সেই জায়গাটা মুভ করছে না, আর এতে ডেথও হতে পারে। সো এই ভিডিওটা দেখাচ্ছে যে ফ্ল্যাট লাইন। তো আমাদের টিপিক্যাল সিমটমস, বুকে ব্যথা, ঠিক আছে, ডিজিনেস, পড়ে যাওয়া। তো এই বুকে ব্যথাটা দেখাচ্ছে জেনারেলি সেন্ট্রাল চেস্ট, মধ্যিখানি জায়গায় ব্যথাটা হয়। এই ব্যথাটা চেস্টে ছাড়াও অন্য অন্য জায়গায় ছড়াতে পারে, যেরকম আপনার বাম হাতে বা ডান হাতে, হাতের দিকেও ব্যথাটা ছড়াতে পারে, চোয়ালের দিকে ছড়াতে পারে, আবার পেটের দিকেও যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, মুখের টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট জিনিস এইটা, একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য যে হার্ট অ্যাটাকের সিমটমস কি। তো কেউ একটু বলতে পারবে হার্ট অ্যাটাকের কি কি সিমটমস যেগুলো দেখালাম? এনিবডি? চেস্ট পেন হবে, তারপরে শরীরে একটা আনইজি ফিল হবে। আচ্ছা, তারপরে হঠাৎ শ্বাসকষ্ট হতে পারে, প্রচন্ড ঘাম শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, ঘাম তো হবে, তারপরে ঘাম হাতে ব্যথা আসবে, হতে পারে, শ্বাসকষ্ট হবে, পেন হতে পারে। কারেক্ট, হাতে ব্যথা হতে পারে, বাম হাত কি ডান হাতে ব্যথা হতে পারে, চোয়ালে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এটা মিস হয়ে যায়। পেটে ব্যথা হতে পারে। আমি একটা ঘটনা বলছি, আমার বড় জেঠু, ওনার রাত 3টের সময় পেটে প্রচন্ড ব্যথা হয়, সবাই ভাবে গ্যাস হয়েছে, প্যান্টোপ্রেজল দিচ্ছে, ব্যথা কমে না, শেষমেশ জানা গেল যে হার্ট অ্যাটাক হয়েছে। তো হার্ট অ্যাটাকের একটা বিরাট সিমটম যেটা অফেন মিস হয়ে যায় সেটা হচ্ছে পেটে ব্যথা, যেটা মনে হয় যে গ্যাস প্রবলেম হচ্ছে। তো লোকেরা অনেক সময় কি করে না, পেটে ব্যথা হওয়ার জন্য পায়খানা করতে যায়, পায়খানা করতে গিয়ে ওদের আবার হার্ট অ্যাটাক হয়। তো এইটা একটা বিরাট জিনিস যেটা চিন্তা করার, যে যেটা যেন মিস না হয়। আচ্ছা, তো এখানে আমি যেটা বলতে চাইছি যে টাইম ইজ মাসল, দ্যাট ইজ যেটা আমাদেরকে সবসময় পড়ানো হয় যে টাইম ইজ মাসল। 30 মিনিটসের মধ্যে আমাদের হার্টের মধ্যে মাসেলের এরকম চেঞ্জেস হতে পারে যেগুলো রিভার্সিবল হয়ে যেতে পারে। তো আমাদের গাইডলাইনের মধ্যে আপাতত 90 মিনিটসের উইন্ডো দেওয়া হয়, যে 90 মিনিটসের মধ্যে আপনাকে হসপিটাল পৌঁছাতে হবে। যদি আপনার এরকম সিমটমস ওঠে, হসপিটালে পৌঁছাতে হবে উইদিন 1.5 আওয়ার্স, ঠিক আছে। মুভিং অন। তো এই জায়গাটা আমাদের সিমটম শেষ হচ্ছে। সো উই ফিনিশ টকিং অ্যাবাউট দিস, দেন মুভিং অন নেক্সট, আমরা কি করতে পারি। তো বেসিক্যালি আমাদের হাতে কি আছে, আমি নেক্সট 2-3 মিনিটে যেগুলো ডিসকাস করব, এতে মোটামুটি 50% হৃদয় রোগ আপনি মুক্তি পেতে পারেন। খুব সম্ভবত যাদের হৃদয় রোগ হয়েছে তারা যখন ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু হৃদয়ের সমস্যা তো অলরেডি হয়ে গেছে, তো আমরা এরকম কিছু করতে পারি যাতে আমরা ওষুধ বন্ধ করতে পারি বা যাতে আমাদের হৃদয় ঠিক হয়ে যেতে পারে, সচরাচর ডাক্তাররা বলে যে না, ঠিক হতে পারবে না, এটা সারা জীবনের মতন হয়ে রয়েছে, আর সবসময় আপনাকে ওষুধ খেতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা করতে কি পারি? অনেক কিছু করতে পারি, যেটা করার ফলে অনেক ক্ষেত্রে এরকম চেঞ্জেস করা যায় যাতে হার্টের আবার উন্নতি হতে পারে। এইটা আমাদের মডার্ন সায়েন্সের একটা বিরাট অ্যাচিভমেন্ট, যে আমরা মেডিসিনের থ্রু দিয়ে এবং বিভিন্ন ইন্টারভেনশনের থ্রু দিয়ে অনেক কিছু এরকম করতে পারি যাতে ইমপ্রুভমেন্ট হয়ে যায়। প্রথম জিনিস কি, আমাদের খাওয়ারের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বর্জিত যেগুলো, সেগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট কাকে বলে? এরকম যেসব ফ্যাট যেটা তোমার রুম টেম্পারেচারে বা বাইরে রাখলে জমে যায়, দ্যাট ইজ স্যাচুরেটেড ফ্যাট। ট্রান্স ফ্যাট দেখা গেছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস করার জন্য সব থেকে খারাপ ফ্যাট। চিনি, অতিরিক্ত চিনি খাওয়া এবং অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া। তো লবণ কতটা খেতে হবে? 5 গ্রামের নিচে। 5 গ্রাম বলতে গেলে 1 চামচ নুন সারা দিনে 24 ঘন্টার মধ্যে। খাদ্য তালিকার মধ্যে বিশেষভাবে
আপাতত আমাদের গাইডলাইন্সে জোর আছে দু রকমের খাবার, একটাকে বলে মেডিটেরেনিয়ান ডায়েট আর একটাকে বলে ড্যাশ ডায়েট। আচ্ছা, মেডিটেরেনিয়ান ডায়েট আর ড্যাশ ডায়েট এই দুটোকের উপরে স্টাডি হয়েছে, কিন্তু মূলত যে লজিকটা সেটা হচ্ছে যে খাদ্যের মধ্যে চর্বি কম দরকার, তেল কম দরকার, রেড মিট সম্পূর্ণভাবে বর্জিত। রেড মিট বলতে মাটন স্পেশালি আর বিফ। আর যদি প্রোটিন দরকার হলে ডিম এবং চিকেন, এই দুটো খুব ভালো সোর্স। এদেরকে বলে লিন প্রোটিন, এতে ফ্যাট কম থাকে কিন্তু প্রোটিন অ্যামাউন্ট বেশি থাকে, এইটা খুবই দরকার। নেক্সট, নিয়মিত শারীরিক পরিশ্রম। তো গাইডলাইন্সে আছে যে প্রতি সপ্তাহে 150 মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করতে হবে, কিরকম না দ্রুত হাঁটা, অথবা 75 মিনিট কঠোর পরিশ্রম করতে হবে বা ব্যায়াম করতে হবে, যেরকম জিমে যাওয়া। ধূম্রপান সম্পূর্ণভাবে বর্জিত এবং ওজন নিয়ন্ত্রণ রাখা। ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ইন্ডেক্স হচ্ছে, সেটা আজকে বলে বিএমআই বা অথবা বডি মাস ইন্ডেক্স। সেটা কিভাবে ক্যালকুলেট করবেন? নিউমারেটরে থাকবে ওয়েট ইন কিলোগ্রামস, নিচে থাকবে হাইট ইন মিটার্স স্কোয়ার। যেই নাম্বারটা আসবে সাধারণত 20 থেকে 21-এর নিচে থাকলে সব থেকে ভালো হয়। কিন্তু দেখা গেছে যারা ওভারওয়েট তাদের মধ্যে 5 থেকে 10% ওজনও যদি কমানো যেতে পারে তাতে অনেক হেল্প হয়। সেকেন্ডারি প্রিভেনশন মানে কি? যার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে তাকে কি করা উচিত? সব থেকে ইম্পর্টেন্ট কোলেস্ট্রল কমানো। কোলেস্ট্রল কমানোর তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোলেস্ট্রল হচ্ছে এলডিএল। এলডিএল কোলেস্ট্রলকে বলে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এলডিএল এর মাত্রা 55 থেকে নিচে থাকা অবশ্যই দরকার। সেইটা কিভাবে করবেন? ওষুধের সাহায্যে এবং খাওয়ারের সাহায্যে এবং এক্সারসাইজের সাহায্যে। তো সব থেকে ইম্পর্টেন্ট ওষুধ কি পাওয়া যায়? স্ট্যাটিন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানবেন স্ট্যাটিন কোলেস্ট্রল কমায়। আচ্ছা, এটা হয়ে গেল যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে। যাদের হার্ট অ্যাটাক হয়নি তারা কি করবে? তো 40 থেকে 75 বছর বয়সের মধ্যে যেসব লোকেরা রয়েছে তাদেরকে এই রিস্ক স্কোর একটা ক্যালকুলেট করতে হবে। তো সবাই এই রিস্ক স্কোরটা এক জায়গায় লিখে রাখুন। রিস্ক স্কোরের নাম হচ্ছে ASCVD। গুগলে টাইপ করবেন, একটা ক্যালকুলেটর চলে আসবে। আজকে লেকচার শেষ হওয়ার পরে সবাই নিজের ASCVD রিস্ক ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করে সেই হিসাবে ডাক্তারকে দেখাবেন এবং ডাক্তার নির্ণয় নেবে যে কি করতে হবে। দ্বিতীয়ত অ্যাসপিরিন। আগেকালে অ্যাসপিরিন খুব কমনলি দেওয়া হতো সবাইকে, কিন্তু রিসেন্ট গাইডলাইন্সে এটা চেঞ্জ হয়েছে যে অ্যাসপিরিন সবাইকে দেওয়ার প্রয়োজন নেই। খুবই লিমিটেড ইন্ডিকেশনে, খুবই লিমিটেড জায়গায় অ্যাসপিরিনের প্রয়োজন আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট এই যত কটা জিনিস বললাম তাদের মধ্যে হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার 130/80 নিচে অবশ্যই থাকার দরকার। এইটা অবশ্যম্ভাবী যে ব্লাড প্রেশার যার কন্ট্রোলে নেই তার পুনরায় হার্ট অ্যাটাক হওয়া বা নতুন করে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, মেডিকেল মনিটরিং, নিয়মিত রক্তচাপ, কোলেস্ট্রল চেক করা, সুগার চেক করা, এটা নিয়মিত বছরে একবার সবার করা উচিত যাদের ASCVD রিস্ক স্কোর মোর দ্যান 7.5% আছে। আচ্ছা, বিদ্যমান রোগের নিয়ন্ত্রণ। কি কি বিদ্যমান রোগ? যদি আপনার হাইপারটেনশন থাকে অবশ্যই করে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখবেন। আচ্ছা, ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কিনা কি করে বুঝবেন? সবাই যেন যারা ওষুধ খাচ্ছে সবার কাছে যেন একটা ইলেকট্রনিক ব্লাড প্রেশার মেশিন থাকে, যাতে কি ওরা বাড়িতে নিয়মিত নিজের ব্লাড প্রেশার চেক করতে পারে। 130/80 এটা হচ্ছে টার্গেট, সবার মাথায় যেন এটা থাকে। 130/80 যদি রেগুলারলি নিচে না পান ডাক্তারকে দেখাবেন, ব্লাড প্রেশার ওষুধ বাড়াতে হবে। আর তাছাড়া কি কোলেস্ট্রল, আমি কোলেস্ট্রলের বিষয়ে কথা বললাম। এলডিএল এর টার্গেটস আছে, বিভিন্ন স্টেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্গেট আছে এলডিএল এর, সেই এলডিএল এর টার্গেটটা মেনটেন রাখতে হবে। আচ্ছা, চতুর্থ পয়েন্ট, এইটা আমার মনে হয় না আমাদের ইন্ডিয়ান সিনারিওতে আদৌ আপাতত এখনো কেউ ফলো করছে বা আদৌ এটা ইমপ্লিমেন্ট হয়, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। সাধারণত আমাদের জনসংখ্যার মধ্যে এইটা প্রচলিত যে হ্যাঁ ভ্যাকসিনেশন কেবল বাচ্চাদের জন্য হয়, কিন্তু এটা নয়। ভ্যাকসিনেশন বয়স্ক, বুড়ো, বৃদ্ধা সবার জন্য হয়। স্পেশালি যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এই কয়েকটা ভ্যাকসিনেশন মানে দরকার নিতেই হবে। কেন কি না নিলে যদি এইসব রোগগুলো হয় মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। কি কি ভ্যাকসিনেশন? ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন, তাকে বলে ফ্লু শট।
ভীষণ দরকার, স্পেশালি 65 বছরের বয়সের উপরে যারা আছেন, যাদের হার্টের সমস্যা আছে, অবশ্যই করে। দ্বিতীয়কে বলে নিউমোকোকাল বা নিউমোনিয়া ভ্যাকসিন। আগেন 65 বছরের উপরে যারা যারা আছেন অবশ্যই করে ভ্যাকসিনেশনটা নেবেন। আর তারপরে বাকি তিনটে কোভিড-19, আরএসভি আর শিঙ্গলস, এদের মধ্যেও দেখা গেছে যে এদের মধ্যেও আপনারা যদি ভ্যাকসিনেশন নেন, মৃত্যুর সংখ্যা অনেক কমে যায় যদি এইসব রোগগুলো ধরে। আমি জানি কোভিড-19 শেষ হয়ে গেছে, কিন্তু কোভিড-19 এখনো হচ্ছে, ছোট অ্যামাউন্টে হচ্ছে, কিন্তু যদি হয়, যাদের হার্টের সমস্যা আছে তাদের খুব সমস্যা হয়, তাদের ভেন্টিলেটরে চলে যেতে হয়, মৃত্যুর সমস্যা অনেক বেড়ে যায়, মৃত্যুর চান্স অনেক বেড়ে যায়। তো সবাই অবশ্যই করে এই ভ্যাকসিনেশন, যাদের যাদের হার্টের সমস্যা আছে অবশ্যই করে নেবেন। যারা যারা স্পেশালি সিগারেট খাচ্ছেন, কন্টিনিউ করছেন, ছাড়ছেন না, তাদের জন্য এই ভ্যাকসিনেশন গুলো অবশ্যই করে। তো ফাইনালি আমি একটা সামারি বলে দিচ্ছি কি কি করা উচিত এই কটা পয়েন্টে। এক তো খাদ্যের বিষয়ে আমরা ডিসকাস করলাম, প্রসেসড মিট নয়। সুগারি ড্রিঙ্কস বলতে কোকা কোলা, পেপসি, যত রকমের ড্রিঙ্কস আছে, নুন কম রাখা, লিন প্রোটিন খাওয়া, লো ফ্যাট খাওয়া। তারপরে শারীরিক ব্যায়াম করা, 150 মিনিট মডারেট এক্সারসাইজ, 75 মিনিট ভিগরাস এক্সারসাইজ। রক্তচাপ নিয়ন্ত্রণ করা, 130/80 থেকে নিচে রাখা, যথেষ্ট পরিমাণে যেরকম প্রয়োজন ওষুধ খাওয়া, ওজন নিয়ন্ত্রণ করা এবং নুন ঠিক রাখা খাবারের মধ্যে। তারপরে আমি যেটা বললাম, যাদের এখনো অসুবিধা হয়নি তারা অবশ্যই করে, যাদের কোনো রকমের হার্টের প্রবলেম নেই, অবশ্যই করে ASCVD বলে একটা রিস্ক ক্যালকুলেটর হয়, রিস্ক ক্যালকুলেট করে যে আপনার রিস্ক কি, সামনে 10 বছরে হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক কি, সেটা ক্যালকুলেট করে। সেই নাম্বারটার হিসাবে অনেক রকমের ট্রিটমেন্ট হয়, সেটা করা ভীষণ দরকার। নো স্মোকিং অ্যাট অল, কোনো রকমের সিগারেট স্মোকিং নয়। এবং অ্যাসপিরিন ব্যবহারের বিষয়ে এখন খুব স্ট্রিক্টনেস এসছে, যাকে তাকে অ্যাসপিরিন দেওয়া হচ্ছে না। এইগুলো রিসেন্ট চেঞ্জেস হয়েছে 2023 ACC/AHA গাইডলাইন্স, মানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন্সে এগুলো রিসেন্ট চেঞ্জেস, অবশ্যই করে এগুলো পালন করবেন। এইবার এনি কোয়েশ্চেন্স প্লিজ লেট মি নো, উইল ডিসকাস। CVD স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ASCVD, হ্যাঁ, আচ্ছা, ASCVD হচ্ছে একটা রিস্ক ক্যালকুলেটর। আপনি গুগলে যাবেন, টাইপ করবেন, আপনার 10 বছরের হার্টের সমস্যা হওয়ার রিস্ক বলে দেয়। একটা প্রশ্ন। হ্যাঁ, গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। ফ্লু শট অ্যাকচুয়ালি আমাদের আপাতত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে যে ভ্যাকসিনেশন গুলো শিডিউলে আছে, তাদের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো ফোকাস নেই অ্যাডাল্টের মধ্যে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সট্রিমলি এফিশিয়েন্ট কাজ করে ভ্যাকসিনেশনের জন্য, কিন্তু বাচ্চাদের জন্য, বড়দের পর্যন্ত এখনো পৌঁছায়নি। অতএব মোটামুটি এই যত কটা ভ্যাকসিনেশন দেখছেন, এইগুলো গভর্নমেন্ট স্কিমে পাওয়া যায় না আপাতত, আমি যতদূর জানি। অতএব এইগুলো প্রাইভেটেই নিতে হবে। লাস্ট আমি চেক করেছিলাম, এইগুলোর একটু দাম আছে। ফ্লু শটটা যেরকম বছরে একবার নিতে হয়, নিউমোনিয়ার শটটা 10 বছরে একবার নিতে হয়, কোভিড-19 এর শটটাও বছরে একবার নিতে হয়, আরএসভি, শিঙ্গলস এইগুলো একবার করে নিতে হয়, 50 আর 65 বছরের ঊর্ধ্বে একবার করে নিতে হয়। তো এইগুলোর লাস্ট আমি যা চেক করেছিলাম, নিউমোকোকালের একটা ভ্যাকসিনেশন প্রায় 1,500 টাকা মতো নেয়। সত্যি কথা বলতে আমি প্রতিটা ভ্যাকসিনের মার্কেট ভ্যালু জানি না, মার্কেট অ্যাকচুয়ালি আমার মায়ের বারবার বলেন যে একটু সুগার আছে আর একটু থাইরয়েড আছে, তো বলছেন যে একটুখানি এটা মানে হচ্ছে একটা হার্টেরও একটু সমস্যা আছে। তো সেই জন্য মানে ভাবছি যে যদি একটা এই এটা নিয়ে নেওয়া যায়, মানে ভ্যাকসিনেশন গুলো করে নেওয়া যায়, তাহলে হয়তো একটা সুবিধা হতে পারে। ভীষণ ভাবে সুবিধা হয়, স্পেশালি বয়স হলে যখন নিউমোনিয়া হয়। নিউমোনিয়া হলে যেসব পেশেন্ট গুলো বেঁচে যাওয়া উচিত সেগুলো বাঁচে না যদি ভ্যাকসিনেশন না থাকে, কেন কি বয়স হলে ইমিউনিটি কমে যায়। দ্বিতীয়ত হার্টের রোগ থাকলে, হার্ট আর লাংস এর যখন একসঙ্গে রোগ হয় তখন বাঁচার সম্ভাবনা কমে যায়। অতএব ভ্যাকসিনেশন ভীষণভাবে জরুরি। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এট সাম পয়েন্ট আই এম শিওর কি বয়স্ক লোকেদের জন্য ভ্যাকসিনেশন শিডিউল বেরোবে, যেটা গভর্নমেন্ট সাপ্লাই হবে, কিন্তু আপাতত এখন ইটস স্টিল এ প্রাইভেট সাপ্লাই। সেই ভিডিওটা যদি স্টপ প্রেজেন্টিংটা করে দেন, তাহলে কিছু আপনার ছবিটা ফুল স্ক্রিন এসে যায়। হ্যাঁ, ঠিক আছে। একজন মানুষ তার হার্টের রোগ আছে কিনা কি করে বুঝবে?
বাবু? অবশ্যই। ফার্স্ট অফ অল আমার তো মনে হয় আমাদের সবার একটা করে জেনারেল ফিজিশিয়ান বা একটা জেনারেল প্র্যাকটিশনার দেখানো উচিত। বছরে একবার করে ফিজিক্যাল চেকআপ সবার করার উচিত। ফিজিক্যাল চেকআপের মধ্যে সামান্য যেগুলো সেগুলো যে রক্তের পরীক্ষা, ইসিজি করানো, তারপরে নিজের দিকে লক্ষ্য রাখা যে আমার কোনো সিমটম ডেভেলপ হচ্ছে কিনা, সেটা রেগুলারলি ডাক্তারের সঙ্গে কথা বলা, এইটা দরকার। তো এইটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এইটা যদি আপনি করতে পারেন, আমার বিশ্বাস যে আপনি যদি রোগ হয়ে থাকে সেটা খুব তাড়াতাড়ি ধরতে পারবেন। ইন্ডিয়াতে অনেক সময় হয় কিনা যে ডাক্তারের দেখানোই হয় না আর কি, বছরের পর বছর। বা মেন্টালিটি এরকম যে ডাক্তার তখনই দেখাবো যখন রোগ হচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তো ডাক্তার দেখাতে হবে কন্টিনিউয়াসলি, প্রতি বছর অ্যাটলিস্ট একবার, যেটা মানে মোটামুটি প্রতিটা ডেভেলপ দেশে হয় আর কি। ফিজিক্যাল চেকআপ বছরে একবার অবশ্যই দরকার। এই ফিজিক্যাল চেক আপের মধ্যে ইসিজি ছাড়া ব্লাড টেস্ট কি কি করতে হবে? ব্লাড টেস্ট বলতে সাধারণ ব্লাড টেস্ট যেগুলো হয় সেটা হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বলে, ব্লাডের কিরকম রকমের সেল কাউন্ট আছে। দ্বিতীয়ত লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, একটা ইউরিনের চেক আপ করা অবশ্যই দরকার, ইউরিন চেক আপ। ওই সিবিসি আর এলএফটি। সিবিসি, কিডনি ফাংশন, রিনাল ফাংশন। কিডনি ফাংশনের মধ্যে ইলেকট্রোলাইটস চলে আসে আর কি। তো কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, সিবিসি, একটা লিপিড প্রোফাইল, পুরো লিপিডটা চেক করা, আর দ্বিতীয়ত একটা পেশাবের চেক করা অবশ্যই দরকার, ইউরিন অ্যানালিসিস বলে, ইউএ। তো এইগুলো করতে মোটামুটি 5,000 টাকার মধ্যে এগুলো হয় প্রাইভেট ল্যাবে। কিন্তু গভর্নমেন্ট ল্যাবে আরো কমে, মানে ফ্রিতে হয়ে যেতে পারে এগুলো মোটামুটি গভর্নমেন্ট সেট আপে। ইউরিন কালচার তাই তো? ইউরিন কালচার না, ইউরিন অ্যানালিসিস। ইউরিন অ্যানালিসিস মানে ইউরিনে কতটা সুগার আছে, কতটা ক্রিয়েটিনিন আছে, এইসব চেক করা, কালচার না। আচ্ছা আচ্ছা। ওটাকে ইউএ বলে, অথবা ইউএ। আচ্ছা বাবু, আপনি বললেন যে 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 কারো যদি বুকে পেন, পেটে পেন হয়, বা কানে বা চোয়ালে পেন হয়, সেটাও হার্ট অ্যাটাকের মধ্যে ধরতে হবে। আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে একটা ডাক্তার আমাকে জব করতে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি বলছি যে চোয়ালে বা পেটে ব্যথা হলে তাড়াতাড়ি করে অন্তত এটা ইসিজি একটা করে নিলে মনে হয় ধরা পড়বে তাড়াতাড়ি করে, তাই তো বাবু? হ্যাঁ, দেখুন, হার্ট অ্যাটাকের এরকম কোনো ডিফাইন্ড প্রেজেন্টেশন নেই যে এটা করলে এটাই হবে, এটা করলে এটাই হয়। তো বিভিন্ন ভ্যারাইটি প্রেজেন্টেশন হয়, স্পেশালি মায়েদের অন্য বিভিন্ন রকমের প্রেজেন্টেশন হয়, মায়েদের। তো চোয়ালে ব্যথা অনেক কারণেই হতে পারে, কিন্তু হ্যাঁ, যদি মনে করুন আপনার মনে হচ্ছে যে না, দিস ফিলস লাইক আ হার্ট অ্যাটাক, মানে আপনার আগেও এরকম কোন রকমের হার্টের সমস্যা ছিল, বা চোয়ালে ব্যথার সঙ্গে সঙ্গে যদি আপনার ছাতির উপরে ব্যথা হচ্ছে, ছাতির প্রেসার হচ্ছে, মনে হচ্ছে ছাতির উপরে কেউ বেল্ট বেঁধে রেখেছে, বা ছাতির উপরে হাতি বসে রয়েছে, অনেকেরা এরকম বলে। এখানেও ওরকম, ইউএসএ তেও সবাই এরকমই বলে, ছাতির উপরে যেন হাতি বসে রয়েছে। তো এইসব সিমটম গুলো সঙ্গে থাকলেও মানে মিক্স এন্ড ম্যাচ করে তখন একটা সাসপিশন বাড়ে যে হ্যাঁ, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। তখন অবশ্যই করে সেই পথে এগোনোর দরকার। কিন্তু আমার মোট কথা বলার বক্তব্য এইটাই যে আপনারা সব রকমের সিমটম জেনে রাখুন। যদি এরকম সিমটম হয়, কখনো ইতস্তত করবেন না যে হসপিটালে যাবো কি যাবো না। আমি জানি ইন্ডিয়াতে হসপিটালে যাওয়া একটা বিরাট মাথায় চাপ, খুব কষ্ট, নিজের এবং নিজের পরিবারেরও খুব কষ্ট, কিন্তু লাইফ থ্রেটেনিং জিনিসটা এটা, ঠিক আছে? তো বেসিক নিড তো অবশ্যই, নিজের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হোক কি কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার হোক, কোনো বড় হসপিটাল হোক, অবশ্যই যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন, ব্লাড প্রেশার চেকিং এর জন্য যেটা ডিজিটাল পাওয়া যায়, সেটাতে অনেকে বলে প্রেশারটা অনেকটা একটু বাড়া, মানে বেশি দেখায়।
এটা কতটা সত্যি মিথ্যে জানি না। আর দ্বিতীয় কথা হলো, যেটা ওই ঘুড়ি বা নর্মালি যেটা ওই পারদ থেকে যে পাম্প করে করে দেওয়া হয়, ওটা তে অনেকে ঠিকঠাক প্রেসার কিন্তু অনেক ডাক্তার বা প্রেসার মানে ঠিকঠাক ডাক্তার বলি না, যারা হেল্প করে প্রেসারটা অনেক সময় ভুল রেকর্ড করে বা বলে। এটা নিয়ে আমাদের একটা সমস্যা আছে। তো কি করা যায়, কোনটা ডিজিটাল তে মাপাটাই ভালো কি না সেটা জানতে চাচ্ছি। ভেরি ভেরি ভ্যালিড কনসার্ন, দিস ইজ আ ভেরি ভ্যালিড, খুবই খুবই ঠিক কনসার্ন তুলেছেন, খুবই ভালো কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা শুধু আপনার প্রবলেম নয়, মোটামুটি সারা বিশ্বেই একই প্রবলেম, যারা নিজে বাড়িতে প্রেসার চেক করতে চায়, যে একটা মেশিন একটা রিডিং দেখায়, আরেকটা মেশিন আরেকটা রিডিং দেখায়, কোনটা সত্যি কোনটা মিথ্যে কিভাবে কিভাবে যাচাই করবো, রাইট? তো একটা জিনিস আমি যেটা রেগুলারলি আমার ক্লিনিকে করি সেটা হচ্ছে যে, আমি যখনই পেশেন্টরা বলে যে না আমার প্রেসারের রিডিং যেটা আসছে সেটা বড্ডই ফ্লাকচুয়েটেড, মানে কোনোদিন 120/80 আসছে, কোনোদিন 160/90 আসছে, যখন এতটাই ফ্লাকচুয়েশন, তখন আমি ওদের বলি যে আপনি মেশিনটা সঙ্গে নিয়ে আসুন। তো আমি কি করি না, আমি তখন কম্পেয়ার করি, যে আমি নিজে তখন অফিসে চেক করি নিজের বিপি মেশিন দিয়ে আর ওর বিপি মেশিন দিয়ে, চেক করে দেখি যে কোনো রকমের এরর আসে কিনা বা মার্জিন আছে কিনা কিছু। যদি মার্জিন থাকে তো জেনারেলি আমি আইদার বলি চেঞ্জ করে নিতে, নয় যেই এরর মার্জিনটা আসছে সেই এরর মার্জিনটাকে অ্যাকাউন্ট করার জন্য। যে ধরুন 160/90 আপনার ইলেকট্রনিক বিপিতে দেখাচ্ছে, আর আমার মেশিনে যদি 140/90 দেখাচ্ছে, তো আমার সিস্টোলিক ব্লাড প্রেসারে 20 কম করলে ঠিক আসছে আর কি। তো আপনি সেই এরর মার্জিনটা ইউজ করে কন্টিনিউ করতে পারেন সেম মেশিন, বা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, অ্যাজ ফার এজ আউট পেশেন্টে কেউ যদি ভুল প্রেসার মাপছে সেটা তো ব্যক্তিগত ব্যাপার, এখন যে মাপছে তাকে বলতে হবে। কিন্তু জেনারেলি ডক্টরস আর ভেরি ওয়েল ট্রেন্ড মাপার জন্য, আর অ্যাসিস্ট্যান্টসরাও ওয়েল ট্রেন্ড। সেরকম হলে আপনারা নিজেও মেপে নিতে পারেন, একটু ইউটিউবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে মাপতে, কোনো রকেট সায়েন্স নয়। হ্যাঁ, এটা খুব মানে প্রশ্নটা করাটা মানে উচিত কি জানি না, কিন্তু অনেক সময় অনেক রকম এরকম ভুল হয়, দেখুন, সমস্যা হয়। আপনার হেলথ আপনার দায়িত্ব, যত রকমের প্রশ্ন আছে সব রকমের প্রশ্ন করবেন। আমি জানি প্রশ্ন করা অতটা এনকারেজ করা হয় না আচ্ছা, গভর্নমেন্ট সিস্টেম, এখানে আর অনেক আরেকটা স্ট্রেস। আরেকটা প্রশ্ন। আচ্ছা, আমি একটা প্রেসারের ওষুধ খাই, যে টেলভাস 40, টেলভাস 40টা বা টেলভিসার্টিন 40 থেকে অ্যামলোডিপিন 5, টেলভাস এম যেটা থেকে অ্যামলোডিপিন 5 প্লাস টেলভিসার্টিন 40। টেলভিসার্টিনের একটা রিয়াকশন আছে, মাথাটাতে ঘুরে একটু বেশি। হ্যাঁ, এটা কোনো পেশেন্টের যদি মাথা ঘোরা থাকে তাহলে টেলভিসার্টিনটা কি অ্যাভয়েড করে অন্য কিছু করা যায় কি? প্রশ্নটা বড়ই কমপ্লেক্স। প্রবলেম হচ্ছে মাথা ঘোরা, ঠিক আছে? এখন মাথা কেন ঘুরছে সেটা প্রশ্ন অনেকই হতে পারে, অনেক রকমের কারণ হতে পারে মাথা ঘোরার, ঠিক আছে? হ্যাঁ, ওষুধ একটা কারণ হতে পারে, কিন্তু ওষুধকে দোষ দেওয়াটা সবসময় যদিও ইজি কিন্তু অনেক সময় ভুল হয়। তো আমার মনে হয় আগে মাথাটা কেন ঘুরছে সেইটার উপরে একটু ডিটেইলড অ্যাসেসমেন্ট করার দরকার, যে কেন এক্স্যাক্টলি মাথা ঘুরছে। সেটা যদি ওষুধের জন্য হয় তাহলে ওষুধ চেঞ্জ করে দেওয়া যায়, কিন্তু জেনারেলি ওষুধের জন্য মাথা ঘোরাটা রেয়ার, স্পেশালি ব্লাড প্রেশার ওষুধের জন্য। হ্যাঁ, কখন মাথা ঘুরবে, যদি ব্লাড প্রেশার খুব কম হয়ে যায়, যদি বেশি হাই পাওয়ারের ব্লাড প্রেশার ওষুধ দেওয়া হচ্ছে, তাহলে ব্লাড প্রেশার ড্রপ করলে তখন হয়তো মাথা ঘুরতে পারে। এইবার সেটা কোনো ওষুধ স্পেসিফিক নয়, সেটা আপনার ব্লাড প্রেশারের উপরে নির্ভর করছে, ব্লাড প্রেশার স্পেসিফিক। যদি ব্লাড প্রেশার আপনার সিস্টোলিক 90 হয়ে যায়, মাথা ঘুরতে পারে, সেটা অ্যামলোডিপিনও হতে পারে, টেলমিসার্টেনও হতে পারে, কিন্তু সেটা ওষুধের জন্য নয়, সেটা ব্লাড প্রেশার কমার জন্য আর কি। তো আই থিঙ্ক আরো ডিসকাস করার দরকার যে কেন মাথাটা ঘুরছে, তো সেইটা আগে দেখার দরকার। আচ্ছা, কারো কারো হার্টবিট 50-এর আশেপাশে ওঠানামা করে, সেক্ষেত্রে কি সেটা কি খুব খারাপ কোনো বিষয় আছে, চিন্তা ভাবনার বিষয় আছে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো আমাদের হার্ট রেটটা ডিটারমাইন হয় আমরা কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ। তো যারা হাই ইন্টেন্সিটি অ্যাথলিটস, যারা হাই ট্রেনার, যারা খুব ভালো ট্রেন করে, যারা খেলোয়াড়, তাদের ইন জেনারেল হার্ট রেট বসে থাকলে খুব কম থাকে। তারা যখন বসে থাকে তাদের হয়তো হার্ট রেট 50-40, স্পেশালি যারা রানিং করে, ঠিক আছে? বিকজ দেয়ার হার্টস আর দ্যাট গুড, এতই ভালো হার্ট, ঠিক আছে?
তো এইটা একটা নর্মাল ফিজিওলজি হতে পারে। আরেকটা হচ্ছে কি না, যে যদি হার্টের, আমি যে বলছিলাম আগের বার, যে ইলেকট্রিসিটির যদি কোনো সমস্যা হয়, যে বিষয়ে আমরা এখনো কথা বলিনি, সেটা হয়তো পরবর্তীতে কথা বলতে পারি, কিন্তু ইলেকট্রিসিটির যদি কোনো সমস্যা হয় তাতেও হার্ট রেট কমে যেতে পারে। এবার ইকেজিটা দেখলে ভালোভাবে বোঝা যায় যে কি এক্স্যাক্টলি কারণটা, যে হার্ট রেট কমার কারণটা কি। কোনো সিমটম হচ্ছে কি ওর জন্য, হার্ট রেট কমার জন্য? না না। জেনারেলি আই ডোন্ট থিংক ইটস আ প্রবলেম, মানে তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। বেশ, এনি ফার্দার কোশ্চেন? কার কোশ্চেন আছে আর? আচ্ছা, আমার কোলেস্টেরল মোটামুটি কন্ট্রোলে আছে দীর্ঘদিন, এবং রাসুভাস্টাটিন 10 mg যেটা খাচ্ছিলাম ওটা আমার কয়েকবার মনে হচ্ছে ওটা কি আমি এবার বন্ধ করে দেব, এবং অ্যাসপিরিন ওটাও ওই একই সঙ্গে চলছে। তো ওষুধ বন্ধ করার ব্যাপারটা যেটা, ওটা ডিপেন্ড করে আপনি কেন ওষুধ আরম্ভ করলেন। যেই কারণে ওষুধটা আরম্ভ করেছেন সেটা যদি কোনো রিভার্সিবল জিনিস হয়, যে কি রিভার্সিবল জিনিস কিনা, আমি হয়তো খুব বেশি চর্বি খাচ্ছিলাম, খুব বেশি মাংস খাচ্ছিলাম, ওজন আমার খুব বেশি ছিল, হ্যাঁ, এবার সেই কারণগুলো যদি কমে গিয়ে থাকে বা সেই কারণগুলো যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে ওষুধ বন্ধ করা যেতেই পারে। ঠিক আছে, এবার যদি সেই কারণগুলো আদৌ অ্যাড্রেস হয়নি, যদি আপনার ওজন কমেনি বা আপনার খাবারের মধ্যে কোনো চেঞ্জ আসেনি, তাহলে আপনি বন্ধ করে দেওয়ার মাত্রই আপনার কিন্তু কোলেস্ট্রল বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য পয়েন্ট, কি এখানে কোলেস্ট্রল কন্ট্রোল করাটাই হচ্ছে ব্যাপার। সেটা আপনি বন্ধ করবেন কিনা সেটা আমার মনে হয় ডাক্তারের সঙ্গে পরামর্শ করাই একমাত্র উপায়। আমার মনে হয়, হ্যালো, আমি বলছি বলেন। অনুলোম বিলোম আর কপালভাতি, এই দুটো ব্যায়াম যদি কন্টিনিউ করা হয়, আমার মনে হয় হার্টের সমস্যাটা সাধারণত হবে না মনে হচ্ছে আমার। যে এই দুটো ব্যায়াম যদি সবাই মিলে আমরা করি আর কি, যে অনুলোম বিলোম এবং কপালভাতি, এই দুটো ব্যায়াম। এক্সেলেন্ট কোয়েশ্চেন, ইয়া, আই থিঙ্ক এক্সেলেন্ট কমেন্ট। আমাদের মোট কথা হচ্ছে, আমাদের শাস্ত্রে যেসব এক্সারসাইজেস গুলো আছে, স্পেশালি ব্রিথিং এক্সারসাইজেস, ওদের মেইন একটা কম্পোনেন্ট হচ্ছে যে মাইন্ডকে একটু স্ট্রেস ফ্রি করা, বডিকে একটু স্ট্রেস ফ্রি করা। তো যত রকমের ব্রিদিং এক্সারসাইজ বডির স্ট্রেস লেভেল কমায়, এবং সেটা দেখা গেছে যে ইট হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট। ইনফ্যাক্ট যোগা ইজ নাও রেকমেন্ডেড, যোগা এখন রেকমেন্ড করা হয় হার্ট ডিজিজের জন্য। তো ইয়েস, অনুলোম বিলোম, ব্রিদিং এক্সারসাইজেস, যোগা, সবকিছুরই পজিটিভ ইম্প্যাক্ট আছে। কিন্তু যেটা বললাম যে এক্সারসাইজ এরকম হওয়া উচিত যাতে আপনার ঘাম ঝরে, আপনার হার্ট রেট বাড়ে। ঠিক আছে, অতএব 150 মিনিট সপ্তাহে মডারেট এক্সারসাইজ, যেরকম দ্রুত হাঁটা, বা 75 মিনিট হেভি এক্সারসাইজ, ভিগারাস এক্সারসাইজ, যেরকম জিমে যাওয়া, এইটা দরকার। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, যে হার্টের জন্য ডেক্সামেথাসোন বা ডেকাড্রন, এটা এটা কি খুব ব্যাড রিঅ্যাকশন হতে পারে? এর উপরে যথেষ্ট রকম এভিডেন্স আছে অ্যাকচুয়ালি। তো ডেক্সামেথাসোন বা ডেকাড্রন যেটা ইউজ হয়, সেটা সাধারণত ইউজ হয় ইনফ্লামেশন কমানোর জন্য। ওগুলোকে স্টেরয়েড বলে, ওদের কাজ হচ্ছে ইনফ্লামেশন কমানো। ইনফ্লামেশন কমানোর সাথে সাথে ওরা এরকম কয়েকটা রসায়নের উপরে কাজ করে, যার ফলে হার্টের যে হিলিং পাওয়ারটা ওটা একটু কমে যায়। আর দ্বিতীয়ত, হার্টের যে ব্লাড ভেসেল বা যে পাইপিং আছে, সেই পাইপিং বা প্লাম্বিং, সেগুলো একটু সংকুচিত হয়ে যায়, কনস্ট্রিক্টেড হয়ে যায়। তার জন্য সমস্যা হয়, স্পেশালি যাদের মাসেলের সমস্যা আছে, হার্টের মাসেলের সমস্যা আছে, ডেফিনেটলি লং টার্ম স্টেরয়েডস এর সমস্যা হয়। ডিপেন্ড করে স্টেরয়েডের ডোজটা কত। এবার যদি হাই ডোজ স্টেরয়েড হয়, ডেফিনেটলি সেই বিষয়ে রেগুলার কার্ডিওলজি ফলো আপটা প্রয়োজন। লো ডোজ স্টেরয়েডস জেনারেলি নট আ প্রবলেম, 5 মিলিগ্রামের নিচে জেনারেলি স্টেরয়েড থাকলে জেনারেলি ইজ নট আ প্রবলেম। কিন্তু 5 মিলিগ্রামের উপরে ওদেরকে বলা হয় সুপ্রাফিজিওলজিক্যাল ডোজ। তো ওতে অবশ্যই হার্ট চেক আপ প্রয়োজন, এভরি 6 মাস দেখানো উচিত।
আচ্ছা, আর একটা প্রশ্ন বাবু, ওই বলা হয়, অনেকেই বলেন যে এজ অনুযায়ী ওই প্রেশারটা একটু কম বেশি হয়, 80, 120 থেকে কি এজ বাড়লে কি রেটটা একটু বাড়বে কমবে কি সেটাই? বুঝলাম না, আরেকবার একটু করে বলবেন প্রশ্নটা কি ছিল? এজ অনুযায়ী প্রেশারটা কম বেশি হয়, যদি বেশি এজেড হয় তাহলে 120টা 130 বা 35 বা 40 হতে পারে, আর ওটা 80টা হয়তো 90 হতে পারে। এটা কি এজ অনুযায়ী কি ডিফার করে? ডেফিনেটলি, অ্যাবসলিউটলি কারেক্ট। বয়স যত হয় তত আস্তে আস্তে আমাদের যে ধমনী, স্পেশালি পায়ের ধমনী, হাতের ধমনী, শিরা, ওগুলো একটু শক্ত হতে আরম্ভ করে। তো আপনি একটু চিন্তা করে দেখুন যে ধরুন একটা পাইপ আছে, সেই পাইপটা রাবারের পাইপ, ঠিক আছে, ওর মধ্যে দিয়ে ওয়াটার যখন যাচ্ছে বা জল যাচ্ছে, যখন এই পাইপটা একটু, ওর মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি আছে, ইলাস্টিসিটি আছে, তো পাইপটা আরামসে খুলছে আর বন্ধ হচ্ছে, খুলছে আর বন্ধ হচ্ছে, মানে বড় হচ্ছে আর ছোট হচ্ছে। কিন্তু আস্তে আস্তে যত ওই পাইপটা স্টিফ হতে থাকছে, স্টিফ হওয়ার ফলে ওটা অতটা বাড়ছে না আর বন্ধ হচ্ছে না, বাড়ছে না আর কম হচ্ছে না, যার ফলে কি না ওর প্রেশারটা হুট করে বেড়ে যায়। যখন জলটা ওর মধ্যে দিয়ে ফ্লো করছে, যেহেতু বেশি বাড়ছে না, হুট করে প্রেশারটা বেড়ে যায়। সেম জিনিস হয় আমাদের আর্টারিতে, যখন বয়স হয় তখন আর্টারি গুলো স্টিফ হয়ে যায়, স্টিফ হয়ে যাওয়ার ফলে ব্লাড প্রেশার জেনারেলি বেড়ে যায়, স্পেশালি লোয়ার নাম্বারটা জেনারেলি বেড়ে যায় কম্পেয়ার টু হাইয়ার নাম্বার যেটা আছে। আচ্ছা, এইবার নেক্সট পার্ট আপনার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার টার্গেট তাহলে কি আমরা একটু কম করতে পারি? আমাদের 140 হলেও কি চলবে, না আমাদেরকে 130ই করতে হবে? এখনকার নতুন গাইডলাইন্সে এসছে যে ইররেসপেক্টিভ অফ এজ, আপনার যদি 80 বছরও হয় কি 90 বছরও হয়, আপনাকে ব্লাড প্রেশার, ওপরের ব্লাড প্রেশারটা 130-এর নিচে রাখতে হবে, নিচের ব্লাড প্রেশারটা 80-এর নিচে রাখতে হবে, ইররেসপেক্টিভ অফ এজ। এটা দেখা গেছে যে বয়স্ক লোকেদের জন্য সত্যি। তো যদিও তো আমাদের সাধারণ ডাক্তারদের মধ্যেও সাধারণত একটা কমন কনসেপশন আছে যে হ্যাঁ, একটু বয়স্ক লোক হলে বেশি ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, বেশি ব্লাড প্রেশার কমানোর প্রয়োজন নেই, যদিও এই কনসেপশনটা আছে, কিন্তু দেখা গেছে যে ভেরি রিসেন্ট গাইডলাইন্স, 2023 গাইডলাইন্স, ইটস অ্যাকচুয়ালি 2025 গাইডলাইন্স অন হাইপারটেনশন, এটা বলে যে আপনাকে একদম কন্ট্রোলে রাখতে হবে ব্লাড প্রেশার ইররেসপেক্টিভ অফ এজ, লেস দ্যান 130 or 80। না, আমি আমি একটা কথা বলছি যে বয়সের সঙ্গে 90 যোগ করলে সেটাই তো সিস্টোলিক প্রেসার বলে জানি। বয়সের সঙ্গে এরকম কিছু নেই, এরকম কোনো ফর্মুলা বা এরকম কিছু নেই যে সিস্টোলিক ব্লাড প্রেশার কিভাবে আকলন করা যায়, কেবলমাত্র মেশিন সেটা তো ছাড়া আর কোনো। মেডিকেল বইতে আছে যে বয়সের সঙ্গে 90 যোগ করলে সিস্টোলিকটা হয়। এটা কি ভুল লেখা আছে আপাতত বইতে? আহ, আহ, হয়তো আগে আগে হয়তো ফলো হতো, কিন্তু এখনকার রিসেন্ট গাইডলাইন্সে ওইসবের কোনো কোনো ইয়েই নেই, মেনশনই নেই যে বয়সের সঙ্গে অ্যাড করা বা সাবস্ট্রাক্ট করা, ওসব কোনো ব্যাপার নেই। আগে হয়তো হতো, আগে পুরোনো পুরোনো গাইডলাইন্সে বা পুরোনো রকমের প্র্যাকটিসে হয়তো হতো, কিন্তু মডার্ন ইয়েতে এখন কোনো ইয়ে নেই, ওর কোনো স্থান নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তাহলে নিচের ব্লাড প্রেশারটা ওই 90, 130 সের যদি বেশি হয় তাহলে বয়স্ক মানুষদের সেটা তাহলে বেশি ধরা হবে, বর্তমান গাইড যেটা বলছেন সেটাই, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার একটা ব্যক্তিগত সমস্যা আছে, আমার ব্লাড প্রেশারটা সবসময় 80 থেকে 90 এর মধ্যে, মানে অ্যাভারেজ মানে থাকে। এই জন্য ওই অ্যামলোডিপিন 5টাই বেশি চলে। তা এবারে যখন 90-র উপরে হয়ে যায় তখন মনে হয় একটু সমস্যা একটা হয়, শ্বাসের একটু সমস্যা হয়। এর জন্য কি কখনো কখনো অনেকেই বলেন যে যে সকালে যদি অ্যামলোডিপিন বা 5 খান, সেটা হয়তো বিকেলে আর একটা খেয়ে নিলে ভালো থাকে। এটা কি ঠিক কথা নাকি? তো আপনি একটা ডায়াস্টলিক এর কথা বলছেন, তাই তো? নিচের নাম্বারটার কথা বলছেন, নিচের নাম্বারটা হ্যাঁ আপনার হ্যাঁ 80। হ্যাঁ, ডায়াস্ট্রিক। তো দেখুন, প্রতিটা মেডিসিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, এবং রাসায়নিক পদার্থ যখন বডিতে ঢোকে তার এক্সক্রিশন বা তার যে ক্ষয়টা হয় ব্লাডের মধ্যে, সেই ক্ষয়টা একটা কেমিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে হয়। তো যারা যারা কেমিস্ট্রি এখানে পড়েছেন তারা সবাই জানেন হয়তো হাফ লাইফ কি জিনিস, হাফ লাইফ কাকে বলে। তো জেনারেলি একটা ওষুধের 4টে হাফ লাইফ লাগে কমপ্লিটলি এলিমিনেট হওয়ার জন্য, ঠিক আছে? তো
অ্যামলোডিপিনের হাফ লাইফ প্রায় 8 থেকে 10 ঘন্টা হাফ লাইফ, মানে প্রায় ধরুন একটা অ্যামলোডিপিন খেলে তার ইফেক্ট কিছু নাও 3 হাফ লাইফ পর্যন্ত থাকে, মানে 24 ঘন্টা মতন থাকে। তো জেনারেলি আমরা অ্যামলোডিপিনকে ওয়ান সেটে এই জন্য প্রেসক্রাইব করি কেন কি ওর হাফ লাইফ হিসাবে ওটা ব্লাডে থাকে। হ্যাঁ, এইবার কি হতে পারে না, দিস ইজ এন্টায়ারলি পসিবল যে হয়তো আপনার সকালে ব্লাড প্রেশার ঠিক আছে কিন্তু সন্ধ্যেবেলা বেড়ে যাচ্ছে। ওইটা হয় কেন না, আমাদের সবার বডি আলাদা, আমাদের বডি বিভিন্নভাবে রিয়াক্ট করে বিভিন্ন স্টিমুলাসে, ঠিক আছে। আপনি হয়তো অনেক সারাদিন হয়তো খুব খেটে এসছেন, সারাদিন হয়তো অনেক রকমের ঝামেলা হয়েছে, কোন রকমের তর্কাতর্কি হয়েছে সারাদিন, রাত্রিবেলা হয়তো ব্লাড প্রেশার বাড়বে। তাছাড়া বডির নিজস্ব একটা সিক্রিশন হয় কর্টিসলের, কর্টিসলকে বলে স্ট্রেস হরমোন, স্ট্রেস হরমোন বাড়ে, তার জন্য ব্লাড প্রেশার বাড়ে, ঠিক আছে। খাওয়ার, হয়তো দুপুরবেলা একটা হেভি লাঞ্চ করেছেন যাতে অনেক নুন ছিল, আপনার সন্ধ্যেবেলা ব্লাড প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে। তো মাল্টিপল ফ্যাক্টরস থাকে ব্লাড প্রেশার চেঞ্জ হওয়ার, সারাদিনে ব্লাড প্রেশার চেঞ্জ হওয়ার একটা মাল্টিপল ফ্যাক্টরস থাকে। ইনফ্যাক্ট এর উপর একটা স্টাডি ছিল যে ওরা 24 আওয়ার ব্লাড প্রেশার মনিটরিং করেছে, যারা পারসিস্টেন্টলি লেস দেন 130 ওর 80 রাখতে পেরেছে তাদের অ্যাকচুয়ালি মোর্টালিটি কম, মরবিডিটি অ্যান্ড মোর্টালিটি দুটোই কম কার্ডিওভাস্কুলার। অতএব অ্যামলোডিপিন দুবার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনার যদি রাত্রিবেলায় ব্লাড প্রেশার বাড়ছে তাহলে আরেকটা ওষুধ দেওয়া যেতেই পারে সন্ধ্যেবেলায়। আর একটা ওষুধ কি ওই টেলমিসার্টেন দেওয়া হবে না অ্যামলোডিপিন হাফ করে দেওয়া যেতে পারে? তো আপনি টেলমিসার্টেন কত খাচ্ছেন এখন? টেলমিসার্টেন এখন খাওয়া বন্ধ করে দিয়েছে। টেলমিসার্টেন খেয়ে মাথাটাতে ঘুরছিল বলে বন্ধ করে দিয়েছে। অ্যামলোডিপিন 5ই চলছে এখন প্রায় 15 দিন হলো। তাতে মোটামুটি ঠিক আছে, ওই 80 85 থেকে 88-র মধ্যে আছে সিস্টোলিক, আর উপরেরটা ওই 130-এর কাছাকাছি থাকছে, 124 26 এরকম থাকছে। তাহলে মোটামুটি যা শুনছি ব্লাড প্রেশার মোটামুটি আপনার কন্ট্রোলেই আছে। তো আমার মনে হয় না মাথা ব্যথার সমস্যাটা আপনার ব্লাড প্রেশারের জন্য হচ্ছে, যেটা আমি আগে বলছিলাম যে না না না, ওটার জন্য হয় না, ওটা একটা অন্য কারণে হয়, বুঝতেছি। আমি ভাবছি ওই টেলমিসার্টেনের জন্য হচ্ছে কিনা সেটাই ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, না আমার মনে হচ্ছে না, কারণ কি আপনার টেলমিসার্টেন বন্ধ করার পরেও যদি মাথা ব্যথা হচ্ছে তার মানে কারণটা অন্য জায়গায়। তাহলে অ্যামলোডিপিন 5ই চলুক, তাহলে মোটামুটি কি আরো চেঞ্জ করতে হবে? আমার মনে হয় না চেঞ্জ করার প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর টেলমিসার্টেন ওই জন্য বন্ধ করেছি প্রায় 15 দিন হলো। টেলমিসার্টেন চলছিল, সেটা ওই 40 থেকে 20 করেছিলাম, করে আবার বন্ধ করে দিয়েছি, দিন 15 হলো খাচ্ছি না। একটা বলবো, আপনি এক জায়গায় একটা খাতায় প্রতিদিন সকালবেলায় ওঠার পরে এবং সন্ধ্যেবেলায় একটা পার্টিকুলার টাইমে দুবার করে ব্লাড প্রেশার নেবেন আর এক জায়গায় খাতায় লিখুন, তাহলে অ্যাটলিস্ট আপনি জানতে পারবেন যে কিরকম ফ্লাকচুয়েশন হচ্ছে, এক সপ্তাহের মধ্যে কিরকম ফ্লাকচুয়েশন হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট আপনি জানতে পারবেন যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কিনা, যেহেতু আপনি চেঞ্জেস করছেন। ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ বাবু। আচ্ছা মঙ্গল বাবু, আপনি এটাকে কনক্লুড করে দিন। হ্যাঁ, কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে কনক্লুড করে দিন। হ্যাঁ হ্যাঁ, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন, নতুবা আমরা আজকে তো টাইম অলমোস্ট ওভার হয়ে গেছে, তো আমাদের পরের সপ্তাহের জন্য থাকলে ভালো হবে মঙ্গলবাবু। আজকে আর টাইম শিডিউলটা একটু মেনটেন করলে মনে ভালো হবে। ঠিক আছে, পরে আবার আসবে। আমি একটু শুভেচ্ছা জানাই। আর বাবুকে বলছি আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক মাসের সেকেন্ড উইকে তোমাকে একটু আধ ঘন্টা 40 মিনিটের মতো একটু বিরক্ত করব, একটু সময় বার করে আমাদের দিদি একটু গাইড করো, আমাদের প্রত্যেকের একটু উপকার হবে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, আমাদের ছেলের মতো, কি বলবো, শুভেচ্ছা রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ঠিক আছে, আমরা এখানে শেষ করলাম। সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। জয় মা। আমরা এখানে আমাদের আলোচনা পর্ব শেষ করলাম।
আরেকটা ঘোষণা আছে, প্রত্যেক সপ্তাহের দ্বিতীয় সানডে রাত্রি 8:30টায় আমাদের এই স্বাস্থ্য সচেতনতা শিবির হবে, এবং ফোর্থ সানডে রাত্রি 8:30টায় ও আরো একটি স্বাস্থ্য সচেতনতা শিবির থাকবে। যারা আজকের আছেন, অন্যরা যদি যোগ দিতে চান সকলকে একটু জানাবেন। আরো বেশি মানুষের কাছে এই বিষয়গুলো পৌঁছলে বেশি মানুষ উপকার পাবে, সেটা আমাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कल्याणेश्वरी सरस्वती माई की जय। जय गंगा माई की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।